হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিমলা চুক্তি কি। এই সিমলা চুক্তিটা কি ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত নাকি হিন্দু মুসলিম সম্পর্কে সম্পর্কিত? পেহেলগাঁও কাণ্ডের পর ভারত এই সিমলা চুক্তি বাতিল করেছে। তো এই সিমলা চুক্তি কিভাবে এলো, এর উৎপত্তি কি, বাস্তবিক এটা এখন কোন জায়গায় গেছে, সেই বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টা যখন আমরা দেখব তখন অবশ্যই খেয়াল রাখব আমাদের সিমলা চুক্তির প্রেক্ষাপটে আসতে গেলে আমাদের আগা খান এবং আমাদের তৎকালীন ব্রিটিশ শাসনাধীনে ভারতে 1906 সালে যখন মিন্টো টু রুল করছে বা মিন্টো টু এর শাসন ব্যবস্থা, স্বদেশী আন্দোলন হচ্ছে। সেই স্বদেশী আন্দোলনে একদিকে বঙ্গভঙ্গ, অপরদিকে ব্রিটিশদের তৎকালীন সম্প্রদায় ভিত্তিক ভোটকে কেন্দ্র করে হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা করা হয়েছিল। আর সেই সময় এই সিমলা ডেপুটেশনটা হয়েছিল। সিমলা ডেপুটেশন 1906 সালে হয় এবং 1906 সালের সিমলা ডেপুটেশনের মূল কাণ্ডারি আগা খান, যিনি মুসলিমদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য একটা সর্বভারতীয় দল গঠনের জন্য মিন্টো টুকে বলেছিলেন এবং সেই হিসেবেই পরবর্তীকালে আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ এই 1906 সালে ডিসেম্বর মাসে ঢাকায় প্রতিষ্ঠা হয়। নবাব সেলিমুল্লাহ, আগা খান এদের নেতৃত্বেই আমরা মুসলিম লীগকে তৈরি হতে দেখি। তো মূল বিষয় সেটা হচ্ছে সিমলা ডেপুটেশন বলতে 1 অক্টোবর 1906 সালে ভারতের সিমলায় অনুষ্ঠিত একটি আলোচনা সভাকে বোঝায়, যেখানে তৃতীয় আগা খানের নেতৃত্বে 35 জন বিশিষ্ট মুসলিম নেতা ভারতের তৎকালীন ভাইসরয় মিন্টোর সঙ্গে দেখা করেন এবং এই দেখা করে তাদের উদ্দেশ্য ছিল, প্রাথমিক লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য রাজনৈতিক সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা। তার মানে জাতীয় কংগ্রেস যদি আমরা দেখি তাহলে সেখানে কি মুসলিম লিডার নেই? হ্যাঁ আছে, মৌলানা আবুল কালাম আজাদ রয়েছে, হাকিম আজমল খান রয়েছে, বদরুদ্দিন তাইবজি রয়েছেন। তো সেই সংগঠনকে হিন্দু সংগঠন বা হিন্দু আখ্যায়িত করে শুধুমাত্র মুসলিমদের সেফগার্ড করার জন্য মুসলিমদের একটা সর্বভারতীয় দল করাই ছিল লক্ষ্য এবং সেই জন্য মুসলিম সেফগার্ডকে কার্যকারিতা করে 1906 সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয়, যেখানে মিন্টো টু এর সর্বসম্মত সম্মতিও ছিল। এর আগে লর্ড কার্জন একদম ঢাকায় গিয়ে বলে এসেছিলেন যে আমি তোমাদের একটা মুসলিম প্রদেশ দিচ্ছি। এই মুসলিম প্রদেশ দাওয়াকে কেন্দ্র করেই বাংলা ভাগ এবং বাংলা ভাগ সচেতনভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করাকে কেন্দ্র করেই হয়েছিল। এই জায়গাটা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ভারতীয়রা কিন্তু কখনোই এই ভেদাভেদকে সবসময় প্রায়োরিটি দিইনি। সিমলা ডেপুটেশনের পর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে চলে এসেছি তখন লর্ড ওয়াভেল 21 জন ভারতীয় রাজনৈতিক নেতাকে নিয়ে ওয়াভেল পরিকল্পনা করেন এবং সেই ওয়াভেল পরিকল্পনাটাও তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে একটা সম্মেলন হয়, যা সিমলা সম্মেলন বা সিমলা কনফারেন্স নামে পরিচিত। এই সিমলা কনফারেন্স, তৎকালীন সিমলা কনফারেন্সে ওয়াভেলের পরিকল্পনায় কার্যনির্বাহী পরিষদে সম্পূর্ণ ভারতীয়করণের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সকল দলকে
সকল সম্প্রদায় থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য মনোনীত করার পরিবর্তে ধর্ম ও বর্ণের ভিত্তিতে সদস্যদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছিল। অর্থাৎ 21 জন প্রতিনিধিকে নিয়ে আলোচনা করার ফলে ভারতবর্ষে বহুত্বের যে সংমিশ্রণ সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র হিন্দুদের আপার কাস্ট, লোয়ার কাস্ট এবং হিন্দু মুসলিম দ্বন্দ্বটাকে জিয়ে রাখার জন্য এই ওয়াভেল পরিকল্পনা, এবং সুনির্দিষ্টভাবে এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে দলিত, আপার কাস্ট, লোয়ার কাস্ট, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার প্রায়োরিটি না দিয়ে এখানে আসন সংরক্ষণের ক্ষেত্রে ধর্ম ও বর্ণের ভিত্তিতে সম্প্রদায়ের সদস্যদের সংরক্ষিত করা হয়েছিল। এতে ভারতীয় স্বাধীনতার কোনো গ্যারান্টি ছিল না, ভবিষ্যতের গণপরিষদের কোনো উল্লেখ ছিল না, ভারতের বিভিন্ন দলের মধ্যে ক্ষমতা বিভাজনের কোনো প্রস্তাবও ছিল না। ভারতবর্ষে যেরকম কংগ্রেস আছে, মুসলিম লীগ আছে, হিন্দু মহাসভা আছে, কমিউনিস্ট পার্টি আছে, এই সমস্ত দলগুলোর মতাদর্শের ব্যক্তিরা তখনও ছিল। তো তাদের সবাইকে নিয়ে সংযুক্ত ভারত গঠনের যে আশা ভারতীয়রা দেখেছিল, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেই বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছে। এবং আমরা এই জায়গাটায় দেখতে পাব যে ওয়াভেল পরিকল্পনাটা যখন নেওয়া হচ্ছে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে 1942-এ কংগ্রেসের ভারত ছাড়ো, 1943-এ মুসলিম লীগের ভাগ করে ভারত ছাড়ো ছাড়া আর কোনো আন্দোলন দেখা যাচ্ছে না। এবং এর মাঝখানে যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডটাতে কি তার মানে ভারতবর্ষে কোনো আন্দোলন হয়নি? হ্যাঁ, হয়েছে আন্দোলন। সেই আন্দোলন তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলন ব্রিটিশ গভর্নমেন্টকে বোঝাতে বাধ্য করেছিল যে তারা ভারতবর্ষে যদি এই শোষণ করতে থাকে তাহলে ভারতীয় জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। এর পরিস্থিতিতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভারত ভাগ হলো। ভারত ভাগ ইন জেনারেল ক্যাবিনেট মিশন পর্যন্ত যত কিছু ব্যবস্থা ব্রিটিশ গভর্নমেন্ট করেছে, সেই ব্রিটিশ গভর্নমেন্ট ক্যাবিনেট মিশন পর্যন্ত ভারত বিভাগকে মানেনি। কিন্তু ডাইরেক্ট অ্যাকশন ডে, এই ডাইরেক্ট অ্যাকশন ডেকে কেন্দ্র করে এবং তৎকালীন সময়ে রাজনৈতিক পরিস্থিতিকে লক্ষ্য করে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাটলি ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেন, এবং মাউন্টব্যাটেন আসার পর ভারতের স্বাধীনতা ঘোষণা হয়, এবং এই ভারতীয় স্বাধীনতা আইনেই পাকিস্তান রাষ্ট্রের কথা মেনে নেওয়া হয়, এবং ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে মাউন্টব্যাটেনই প্রথম সম্মতি দান করে। এক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্রের যাকে জনক হিসেবে গ্রহণ করা হয় তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। তার মতাদর্শ কি? তার মতাদর্শ হচ্ছে, জিন্নাহ যুক্তি দিয়েছিলেন যে ভারতীয় ঐক্য কেবল ব্রিটিশদের সৃষ্টি। হ্যাঁ, এটা আমিও বলি যে ব্রিটিশদের আসার আগে আমরা বাংলা, মারাঠা, পাঞ্জাব, মাইসোর, হায়দ্রাবাদ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভাজিত ছিলাম। ঐক্যবদ্ধ ভারত বা জাতীয়তাবাদী চেতনা এই ব্রিটিশ বিরোধী মানসিকতা থেকেই তৈরি হয়েছে। এটা যেরকম সত্যি, কিন্তু জিন্নাহর পয়েন্ট সে জায়গায় নয়। জিন্নাহ বলছে ভারতীয় এই বিভাজিত মানসিকতাকে ব্রিটিশরাই একত্রিত করেছে, এবং তিনি সেখানে বলছেন পৃথিবীতে দুটি শক্তি আছে,
একটি হলো তরবারি, অন্যটি হলো কলম। এটাও ঠিক। এই বক্তব্যে যদি দেখা হয় তাহলে তিনি তরবারিকে বেশি প্রাধান্য দিয়েছে কলমের পরিবর্তে। এটা জিন্নারই মতাদর্শ। ভারতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রাথমিক দিকে জিন্নাকে আমরা বলি হিন্দু মুসলিম ঐক্যের দূত। হিন্দু মুসলিম ঐক্যের দূত যখন বলা হচ্ছে, তখন ইনিশিয়াল স্টেজে জিন্নার রাজনৈতিক মতাদর্শ সার্বজনীন ভারতীয় রাষ্ট্র গঠনের পক্ষে ছিল। কারণ চৌধুরী রহমত আলী যখন পি ফর পাঞ্জাব, কে ফর কাশ্মীর বলে পাকিস্তান কনসেপ্টটা দেয়, তখন জিন্নাই বলেছিলেন এটা হচ্ছে একজন ছাত্রের স্বপ্ন বা স্টুডেন্ট ইমাজিনেশন। চৌধুরী রহমত আলী 1933 সালে পাকিস্তান কনসেপ্টটা যেটা দিয়েছিলেন, বাস্তবিক পাকিস্তান রাষ্ট্র যখন গঠন হয়েছে সেই মতাদর্শ মেনে গঠন হয়নি। এবং জিন্না 1947 সালে গণপরিষদে, 1947 সালে মাউন্টব্যাটেন এসে যাওয়ার পর ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র গঠন হবে এটা সম্মত হয়, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে পাকিস্তান তৈরি হয়। এবং পাকিস্তান তৈরি হয়ে যাওয়ার পর যখন গণপরিষদে তার ভাষণের একটি সহনশীল, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক পাকিস্তানের লক্ষ্য তুলে ধরেন, তিনি পাকিস্তান রাষ্ট্রটা যখন তৈরি করছেন, করুক তারা 14ই আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি সেখানে যে অন্তর্ভুক্তিমূলক পাকিস্তানের লক্ষ্য তুলে ধরেছিলেন, সেখানে তিনি বলেছিলেন তোমরা স্বাধীন, পাকিস্তানে যারা রয়েছে তারা স্বাধীন, তোমরা তোমাদের মন্দিরে যেতে পারো, তোমরা তোমাদের মসজিদে যেতে পারো, অথবা পাকিস্তান রাষ্ট্রের অন্য যে কোনো স্থানে উপাসনা স্থলে যেতে পারো। এখানে উগ্র যে মতাদর্শ, সেই মতাদর্শকে প্রায়োরিটি দেওয়া হয়নি, সন্ত্রাসী মতাদর্শকে প্রায়োরিটি দেওয়া হয়নি। এখানে জিন্না রাষ্ট্র গঠনের জন্য পরিষ্কার গণপরিষদে বলেছেন তোমরা তোমাদের মসজিদে যেতে পারো, অথবা এই পাকিস্তান রাষ্ট্রের অন্য যে কোনো স্থানে উপাসনালয়ে যেতে পারো। অর্থাৎ এই মতাদর্শের ভিত্তিতে পাকিস্তান তৈরি হলো, এবং তৈরি হওয়ার পরই এই জিন্নাই আদেশ দিচ্ছেন পাকিস্তান আক্রমণের জন্য 48-এ, এবং তারপরে তার মৃত্যু হবে। এবং পরবর্তীকালে এই যে একসঙ্গে থাকার যে মানসিকতা পাকিস্তানিদের তিনি বলেছিলেন, সেখানে দেশভাগের পর যারা ভারত থেকে পাকিস্তানে গেল তারা মুজাহিদ নামে পরিচিত হলো। এই মুজাহিদ যাদেরকে বলা হচ্ছে তাদেরকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হচ্ছে। হ্যাঁ, ধর্মে তারা মুসলিম, ধর্মে তারা সুন্নি, অন্যান্য যারা মতাদর্শ আছে তাদেরকে তো তারা পরবর্তীকালে প্রশ্রয়ও দেয়নি। আর এই প্রশ্রয় না দেওয়ার ফলেই আজকে পাকিস্তানের মধ্যে বেলুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলো থেকে জিন্নার যে মতাদর্শ, সেই মতাদর্শ থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান। সেখানে সুন্নি মুসলিমদের প্রায়োরিটি দিয়ে তারা একটা জিহাদি মানসিকতাকে পোষণ করে অন্যান্য ধর্মকে ডোমিনেট করাকে কেন্দ্র করে দিনে দিনে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ থেকে গরিষ্ঠতর দিকে গেছে, এবং যারা মাইনরিটি আছে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন সব সময় করে গেছে। তাই পাকিস্তানের জনগণনায় মাইনরিটিদের সংখ্যা দিন দিন কমতে থেকেছে। অপরদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর একটা নির্দিষ্ট গণ্ডিতে ভারতবর্ষ পরিচালিত হওয়ায় এখানে সুস্থ, স্বাভাবিক, সবল একটা রাষ্ট্র পরিচালনার নীতি প্রচলিত হয়।
এবং এই রাষ্ট্রনায়কদের বলিষ্ঠ নেতৃত্বে জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী পর্যন্ত আমাদের যে প্রধানমন্ত্রীরা আছে তারা ভারতকে সঠিকভাবে পরিচালনা করার ফলে দিনে দিনে ভারতীয় শক্তি বিশ্ব ইতিহাসে এক বিশিষ্টতা দান করেছে। আর পাকিস্তান দিনের পর দিন ভারত বিদ্বেষিতাকে কেন্দ্র করে ভারতীয়দের সঙ্গে লড়াই করার মানসিকতা নিয়েছে। এরপরে আমরা দেখলাম অনেকগুলো রক্তক্ষরণ, 65 ভারত পাকিস্তান যুদ্ধ, 71 ভারত পাকিস্তান যুদ্ধ। এবারে 71 ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পূর্বের অংশ স্বাধীন হয়ে ভারতের সহায়তায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের গঠন হয় এবং সেই রাষ্ট্র গঠনের সময় ইয়াহিয়া খানের নেতৃত্বে যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা দেখেছি পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ। তারপরে 1972 সালে 2রা জুলাই ভারতের সিমলায় স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। এই সিমলা চুক্তি ছিল 1971 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুগান্তকারী চুক্তি। এর লক্ষ্য ছিল এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হওয়ার ফলে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করার জন্য এই চুক্তি এতদিন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল শান্তিপূর্ণ সম্পর্কের কাঠামো প্রতিষ্ঠা করা, অমীমাংসিত সমস্যার সমাধান করা এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। অর্থাৎ কোনো বিষয়ে যদি কখনো দ্বিমত পোষণ হয় তাহলে আলাপ আলোচনার মাধ্যমে দুটি রাষ্ট্র একে অপরকে সহযোগিতা করবে। আর এরই আড়ালে পাকিস্তান সন্ত্রাসীদের মদদ দিয়ে, এই জুলফিকার আলী ভুট্টোর সময় থেকে এই চুক্তি স্বাক্ষরকারী যিনি ছিলেন জুলফিকার আলী ভুট্টো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, এনাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আর এখান থেকেই বাংলাদেশ তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার ফলে তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য কাশ্মীরকে বেছে নেয় এবং ভারতের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে সন্ত্রাসী মানসিকতাকে প্রশ্রয় দিতে থাকে। আর এই প্রশ্রয় দেওয়ার ফলেই এই চুক্তিতে সৈন্য প্রত্যাহার, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই চুক্তিতে সৈন্য প্রত্যাহার, যুদ্ধবন্দীদের বিনিময়ে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভবিষ্যতের বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ কোনো কারণে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে উভয় দেশ একে অপরের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের উন্নতির জন্য চিন্তা ভাবনা করে এগিয়ে যাবে। এক্ষেত্রে আমরা খেলাধুলা, রাজনীতি, সমস্ত বিষয়ে দ্বিপাক্ষিক অংশগ্রহণ দেখতে পাব এবং হয়েও ছিল। সেই সম্পর্ক নষ্ট হলো আমাদের প্রধানমন্ত্রী এই চুক্তিকে বাতিল ঘোষণার মাধ্যমে। কারণ এই চুক্তিটা মেনে চলা শুধুমাত্র ভারতের দায়বদ্ধ নয়, এই চুক্তি মেনে চলতে গেলে পাকিস্তানেরও দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে তারা দিনে দিনে সন্ত্রাসীদের ভরণ পোষণ করে স্টেট টেরোরিজমের একটা জন্ম দিয়ে বারবার ভারতকে আঘাত করবে আর ভারত চুপ করে বসে থাকবে। এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটতে পারে না। 22 এপ্রিল 2025 পেহেলগাঁয়ে 26 জন নিরীহ মানুষের হত্যা ভারতকে এই সিমলা চুক্তি বয়কট করার, সিমলা চুক্তি বাতিল করার জন্য বাধ্য করা হয়। আর এই বাধ্য করার কারণ যেটা ছিল দুটো রাষ্ট্র গঠন এবং এই দুটো রাষ্ট্র থেকে বাংলাদেশের জন্ম, একে অপরের সহযোগিতায় রাষ্ট্রের উন্নতির জন্য একে অপরের সঙ্গে আলোচনা করবে
তার পরিবর্তে সন্ত্রাসী মানসিকতাকে প্রশ্রয় দিয়ে তারা দিনের পর দিন ভারতবর্ষে বিশৃঙ্খলা তৈরি করবে, এটা মেনে নেওয়া যায় না। এর ফলে 22শে এপ্রিল ঘটনার পর ভারতবর্ষ এই সিমলা চুক্তিকে বাতিল ঘোষণা করে। তারপরে কি দেখলাম আমরা? তারপরে আমরা দেখলাম ভারতবর্ষ একদম স্পেসিফিক সিন্ধু জল চুক্তির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বাতিল করে দেয়। সিন্ধু জল চুক্তি একটা নির্দিষ্ট প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ইউএন এর মাধ্যমে সংগঠিত হয়েছিল, এবং এখানে আমরা দেখলাম যে ভারতবর্ষ যেরকম সন্ত্রাসের শিকার বারবার হচ্ছে, পাকিস্তানের স্টেট স্পন্সর টেরোরিস্ট যারা তৈরি করছে, যেমন জৈশ ই মোহাম্মদের মাসুদ আজহার, লস্করি তৈবার হাফিজ শহীদ, হিজবুল মুজাহিদিন সৈয়দ সালাউদ্দিন, এরা স্টেট স্পন্সর টেরোরিস্ট, মুসলিম নামধারী সন্ত্রাসী। এরা ওপেনলি পাকিস্তানে তাদের বিবৃতি দিচ্ছে এবং পাকিস্তানে তারা তাদের মৃত্যুর পরে পাকিস্তানে সরকারিভাবে প্রতিনিধি উপস্থিত থাকছে, তাদের জানা যায়। এটা তো সম্ভব নয়। একদিকে শান্তির বাণী, অপরদিকে সন্ত্রাসী, একই সঙ্গে মেনে নেওয়া যায় না। তাই সিমলা চুক্তি বাতিল করা ভারতের বলিষ্ঠ পদক্ষেপ। এই বলিষ্ঠ পদক্ষেপের ফলেই আমরা কি দেখছি? আমরা দেখছি যেখানে সন্ত্রাসীরা সন্ত্রাস তৈরি করে ভারতের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে, সেখানকার মানুষরাই ভারতের পতাকা নিয়ে আজ বিজয় মিছিল করছে। সেই জায়গাতেই এটাই ভারতের জয়, নৈতিক জয়। এরপরে আমরা যেটা বলবো সেটা দ্ব্যর্থহীন ভাষায় ভারতের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, যেটা হচ্ছে জল এবং রক্ত একসাথে কখনো বইতে পারে না। এ সম্ভব নয়। দিনের পর দিন এই ঘটনা ঘটতে পারে না। তাই সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়ার ফলে ওখানকার নদীতে যে খরার সৃষ্টি হবে তাতে ব্যাহত হবে প্যাকিস্তানের কৃষিকাজ, ব্যাহত হবে পাকিস্তানের অর্থনীতি। এমনিতেই তারা যুদ্ধ বিধ্বস্ত স্টেট স্পন্সর টেরোরিজমকে প্রায়োরিটি দিতে গিয়ে উন্নয়নকে বাঁয়ের খাতায় রেখে সন্ত্রাসীদের দিন দিন সন্ত্রাসীদের মদত করতে গিয়ে নিয়মিত মুদ্রাস্ফীতি বাড়তে থেকেছে। এই মুদ্রাস্ফীতি ফলে স্বাভাবিক জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠছে পাকিস্তানে। এর ফলে পাকিস্তানের এই চিত্র দেখে ভারতের কাশ্মীরে যেখানে ভারতীয়রা রয়েছেন তারা আজ সমবেত হয়েছেন ভারতের পতাকা নিয়ে। এবং আজ এই সিমলা চুক্তি বাতিলের ফলে পাকিস্তানকে যে থ্রেট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা একই সঙ্গে বলবো, সন্ত্রাস এবং সুসম্পর্ক একসঙ্গে সম্ভব নয়। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। সিমলা চুক্তিতে যে ভালো দিকগুলো ছিল সেই ভালো দিকগুলোর পেছন দিক থেকে সন্ত্রাসীদের মদত দিয়ে ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করা বন্ধ করতে হবে। এবং এই যে ভারত পাকিস্তানের সম্পর্ককে হিন্দু মুসলিম সম্পর্কে সম্পর্কিত করে ভারতে একটা নিজস্ব প্রতিনিধি তৈরি করা, স্লিপার সেল তৈরি করা, এজেন্ট তৈরি করা, এগুলো বন্ধ করতে হবে। এবং ভারতে যারা থাকবে তারা ডেফিনেটলি তারা ভারতবাসী, এবং আমরা ভারতবাসীরা গর্বিত। এবং পাকিস্তান তারা নিজেদের রাষ্ট্র পরিচালনার জন্য নিজেরা চিন্তা করুক কি করবে। যদি তারা ভালো ব্যবহার করে আমরা সবসময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করব।
যদি তারা সন্ত্রাসী মানসিকতার জন্য সন্ত্রাসী করার চিন্তা ভাবনা করে, তাহলে আবার ভারত অপারেশন সিঁদুর চলতে থাকবে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এটা আমাদের স্থায়িত্ব, এটা আমাদের সার্বভৌমত্ব, এটা আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই দাবি চলতেই থাকবে। এবং অবশ্যই আমাদের কাছে আমরা ভারতীয় হয়ে থাকতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম। সিমলা চুক্তি নিপাত যাক, পাকিস্তানের সন্ত্রাসবাদ নিপাত যাক। থ্যাংক ইউ ভেরি মাচ।